কোয়েশ্চেনের বলো। মানে আগের দিন আপনি ওই তড়িৎ রাসায়নিক শ্রেণীর প্রসঙ্গটা তুললেন, তো আমি একটা অ্যাজাম্পশন করেছি যে যে দেখুন, হাইড্রোজেনের তলায় যারা অবস্থিত শ্রেণীতে আর উপরে যারা উপরে অবস্থিত তারা হাইড্রোজেনের যে কোনো যৌগ থেকে হাইড্রোজেন আয়নটাকে কি বলবো আর কি বার করে দিতে পারে, অপসারণ। অপসারিত করতে পারে। হ্যাঁ, তো তার মনে করো আমরা ধরে নিতে পারি যে হাইড্রোজেন আয়নকে যেহেতু অপসারিত করে দিচ্ছে, তাহলে একটা প্রোটনকে অপসারিত করে দিচ্ছে। বলে যাও। তো আহ, তাহ- তো তাহলে কি উপরে যারা যারা আছে হাইড্রোজেনের উপরে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে, তারা সবাই কি আপনার হাইড্রোজেনের থেকে অধিক তড়িৎ ঋণাত্মক বা তাদের মানে ইলেকট্রন অ্যাফিনিটি অনেক বেশি? ইলেকট্রন অ্যাফিনিটি কাকে বলে? এটা তো হচ্ছে ঋণাত্মক আধান বা ইলেকট্রনের প্রতি আসক্তি। সে তো ইলেকট্রন অ্যাফিনিটি বাংলা হচ্ছে ইলেকট্রন আসক্তি। ডেফিনেশন কাকে বলে? ডেফিনেশন অনুযায়ী ডেফিনেশন অনুযায়ী যারা নিজেদের বহিস্থ কক্ষপথ থেকে সব থেকে আলগাভাবে মুক্ত ইলেকট্রনকে যে যত সহজে, মানে সরি ভুল বললাম, অন্যের কোন ইলেকট্রনকে যে যত নিয়ে নিতে পারে সেটাই তার ইলেকট্রন অ্যাফিনিটি। এটা তো তুমি বাংলা মানে ইলেকট্রন অ্যাফিনিটি না? তুমি তো বাংলা হ্যাঁ, ইলেকট্রন অ্যাফিনিটি তো বললাম না, তুই অ্যাফিনিটি বলছিলিস। ব্যাপার হচ্ছে যে ক্লাস 9 এ ডেফিনেশন লিখেছিলাম, মনে পড়ে দেখো ইলেকট্রন অ্যাফিনিটি কি ছিল তাতে। স্যার। শুনছি, বলো। স্যার, আমি আমার উত্তরটা যেটা বললাম সেটা কি ঠিক? একটা ইলেকট্রন ঢুকতে আউটার মোস্ট শেলে যত পরিমাণ এনার্জি রিলিজ হয়। ওইটাই ডেফিনেশন। ইলেকট্রন অ্যাফিনিটি ডেফিনেশন অনুযায়ী তাই। ঠিক আছে। দাঁড়াও, কিবোর্ড এখানে কাজ করছে না কেন? Definition. The electron affinity of an atom or molecule is defined as the amount of energy released when an electron is attached to a neutral atom or molecule in the gaseous state to form a negative ion. অর্থাৎ নিউট্রাল অ্যাটম থেকে নেগেটিভ আয়ন ফর্ম করতে যে পরিমাণ এনার্জি রিলিজ করতে হয় সেটাই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। তুমি যেটা সৌমিক বলছিলে সেটাকে মানে বাংলা ভাষায় আসক্তি কতটা যা মানে সেই অনুযায়ী বলছিলে, এখানে মানে ডেফিনিশন তা বলে না। প্রথম কথা হচ্ছে যে প্রোটনকে অ্যাবজর্ব করতে গেলে, প্রোটনকে রিপ্লেস করছে কি দিয়ে? প্রোটনকে রিপ্লেস করছে আর একটা পজিটিভ আয়ন দিয়ে। তা এই পজিটিভ আয়নটা বলতে পারো মোর ইলেকট্রোপজিটিভ দেন হাইড্রোজেন আয়ন, তাই জন্যই রিপ্লেসড হচ্ছে। যদি মোর ইলেকট্রোপজিটিভ দেন হাইড্রোজেন আয়ন যদি না হতো তাহলে রিপ্লেসড হতো না। অর্থাৎ এখানে ইলেকট্রন অ্যাফিনিটির চেয়েও আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ইলেকট্রন নেগেটিভিটি, ইলেকট্রোপজিটিভিটির যে কনসেপ্ট
সেইটা ইলেকট্রোপজিটিভিটি। হ্যাঁ বলো। খুবই মানে স্যার মাইকে প্রচন্ড সাউন্ড হচ্ছে মনে হচ্ছে, মানে ইজি সাউন্ড। ইজিবিটি সাউন্ড, ইজিবিটি সাউন্ড মানে এমন একটা সাউন্ড আসছে। আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না? আমার তো এবার স্যার পরিষ্কারই ঠিক আছে। আসছে। এবার স্যার ঠিক আছে এবার। সেটা তাহলে তোমার ওখানকার স্থানীয় নেটওয়ার্কের সমস্যা। তা মোর ইলেকট্রোপজিটিভ আয়ন যদি হয় তাহলে সে হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে, তাছাড়া না। আচ্ছা, আমরা আমাদের বিষয়ে আজকে আসি। আমাদের বিষয়ে যতদূর আমরা আলোচনা করেছি, এরপরে আমাদের সরাসরি ওহমস ল পড়বার কথা। ওহমস ল পড়বার আগে কতগুলো কথা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে আশরাফুল একটা প্রশ্ন করেছিল একদিন হোয়াটসঅ্যাপে, যে চার্জ ক্যারিয়ার কারা? ইলেকট্রন। চার্জ ক্যারিয়ার অর্থাৎ চার্জ, তো ধরো আমরা যদি অ্যাটম হিসেবে ভাবি, অ্যাটমের মধ্যে আমাদের জ্ঞান অনুযায়ী আমরা দুটো চার্জ ক্যারিয়ারের কথা পড়ছি ছোট থেকে। একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে ইলেকট্রন। প্রোটন বাই কনভেনশন পজিটিভলি চার্জড, আর ইলেকট্রন বাই কনভেনশন নেগেটিভলি চার্জড। এবার প্রোটন নিউক্লিয়াসের মধ্যে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, সে নড়াচড়া করতে পারে না। তাহলে একমাত্র নড়াচড়া করা সহজে যার পক্ষে সম্ভব সেটা হচ্ছে ইলেকট্রন। এবার প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রন নড়াচড়া করতে পারে মানে কিরকম? ইলেকট্রন, ধরো তুমি একটা ধাতু, যে কোনো একটা মেটালের টুকরো নিলে, মেটাল পিস নিলে, ধরা যাক সোডিয়ামের কথাই ভাবি, আমাদের আলোচনাটা বুঝতে সুবিধা হবে। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11, অর্থাৎ তার কে শেলে দুটো ইলেকট্রন আছে, এল শেলে 8টা ইলেকট্রন আছে এবং এম শেলে একটা ইলেকট্রন আছে। তাহলে এই যে মোট 11টা ইলেকট্রন, এই 11টা ইলেকট্রনই কি চার্জ ক্যারি করে? চার্জ ক্যারি করে। চার্জ ক্যারি করে কথাটা ঠিক সুপ্রযুক্ত নয়, মানে চার্জ তো নিশ্চয়ই 11টা ইলেকট্রনেরই প্রত্যেকটারই সমান চার্জ। তো যেটা হয় সেটা হচ্ছে এই ইলেকট্রিক কন্ডাকশন বা ইলেকট্রিসিটি পাস করার সময় বা পাস করার জন্য ইলেকট্রিসিটিকে আমরা যেটাকে ইলেকট্রিক্যাল এনার্জি বলি, সেই ইলেকট্রিক্যাল এনার্জি ক্যারি করে নিয়ে যাওয়ার জন্য এই 11টা ইলেকট্রন কিন্তু সমান দায়ী নয়। এই 11টা ইলেকট্রনের মধ্যে কেবলমাত্র আউটার মোস্ট শেল ইলেকট্রনটাই কিন্তু এই ইলেকট্রিসিটি ক্যারিয়ার হিসেবে ব্যবহার হয়। বাকি 10টা ইলেকট্রন অর্থাৎ কে শেল এবং এম শেলের ইলেকট্রনের কোনো ভূমিকা নেই, বিকজ দে আর মোর টাইটলি বাউন্ড উইথ দ্য নিউক্লিয়াস। তারা নিউক্লিয়াসের তুলনামূলকভাবে বেশি কাছে অবস্থান করে এবং সেই জন্যে তারা নিউক্লিয়াসের সঙ্গে বেশি দৃঢ়ভাবে আবদ্ধ, তারা নড়াচড়া করতে পারে না। এবার মজা হচ্ছে, আমি একটা গল্প বলি তোমাদের। ক্লাস 8-এ যখন পড়তে বলেছি কি আমার মনে নেই, সেই কুকুরের গল্পটা বলেছিলাম তোমাদের। আমার নিজের বানানো একটি গল্প আছে, হ্যাঁ স্যার, বলেছিলাম তাই তো? সেই গল্পটা সেই গল্পটা তাহলে সংক্ষেপে একটু বলেই রাখি। সেটা হচ্ছে যে ধরো এই টাউনশিপকে নিয়ে একটা গল্প বানিয়েছিলাম, যে টাউনশিপে সিকিউরিটি একটু অভাব লক্ষ্য করার ফলে টাউনশিপের বাসিন্দারা সিদ্ধান্ত নিলেন যে আমরা প্রত্যেককে একটা করে কুকুর পুষবো, রাত্রিবেলা তারা পাহারা দেবে কোয়ার্টারগুলো। ধরা যাক টাউনশিপে মোট 100টা পরিবার বাস করে, তাহলে 100টা পরিবার মোট 100টা কুকুর পুষলো। তাহলে 100টা পরিবার যদি মোট 100টা কুকুর পোষেন, তাহলে তোমার
সেই কুকুরগুলোকে রাত্রিবেলা খাইয়ে দাইয়ে রাস্তায় ছেড়ে দেওয়া হলো। সেই অবস্থায় কুকুরগুলো রাস্তায় ঘুরে বেড়াতে লাগলো, এবং সেই সময় আমি জোর গলায় বলতে পারি না যে আমার কুকুর কেবলমাত্র আমার বাড়ি পাহারা দিচ্ছে, আর কারোর বাড়ি দিচ্ছে না, বা উল্টো দিক থেকে বললে অন্য কারোর কুকুর আমার বাড়ি পাহারা দিচ্ছে না, এই কথাটা বলতে পারা যাবে না। কিভাবে, কেন বলতে পারা যাবে না? কারণ 100টা কুকুর যে যেখানে পেরেছে আছে। তাহলে অর্থাৎ ইলেকট্রনের বেলায় এবার আসি। একটা সোডিয়ামের তুমি ধাতুর টুকরো নিয়েছো, সেই ধাতুর টুকরোর মধ্যে ধরা যাক 100টা পরমাণু বা অ্যাটম উপস্থিত আছে। সেই 100টা পরমাণুর বহিস্থকক্ষের ইলেকট্রন সংখ্যা 100টা, কারণ প্রত্যেকটারই একটা করে বহিস্থকক্ষপথের ইলেকট্রন আছে, আউটার মোস্ট শেল ইলেকট্রন। সেই আউটার মোস্ট শেল ইলেকট্রন, ওই 100টা যে ইলেকট্রন, সেই 100টা ইলেকট্রন সাধারণ উষ্ণতায়, ঘরের উষ্ণতায়, they are moving randomly throughout the metal piece. সমস্ত মেটাল পিসটা জুড়ে সাধারণ উষ্ণতায় তারা দৌড়ে বেড়ায়। ডিউ টু থার্মাল এনার্জি দে অ্যাবজর্ব ফ্রম দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ থেকে যে তাপ শক্তি তারা অ্যাবজর্ব করে, তার জন্যে তারা কিন্তু এরকম যত্রতত্র দৌড়ে বেড়ায়, যত্রতত্র দৌড়ে বেড়ায়, অর্থাৎ থ্রু আউট দ্য মেটাল পিস। এবং ওভারঅল তাই জন্যে সোডিয়ামের টুকরোটা চার্জলেস অবস্থায় থাকে। এবার ওই কুকুরগুলোর গল্পে ফিরে আসি। এবার ওই কুকুরগুলো যেখানে খুশি যাচ্ছে, ঘুরছে। এইবার একটা কাজ করা হলো, সেটা হচ্ছে যে রাস্তা বরাবর কিছুটা অন্তর অন্তর একটু করে মাংস ছড়িয়ে রাখা হলো। অর্থাৎ ধরা যাক আমার কোয়ার্টার, তোমরা জানো আমার কোয়ার্টার থেকে সোজা স্কুল অবধি যে রাস্তাটা সোজা গেছে, ওই রাস্তা বরাবর কিছুটা করে মাংস ছড়াতে 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 যাওয়া হলো। তখন দেখা যাবে ওই 100টা কুকুর আর কিন্তু তোমার টাউনশিপের বাদ বাকি জায়গা যেখানেই ছিল, ওদের তো ঘ্রাণ শক্তি প্রবল, ওরা দৌড়ে এসে ওই মাংসটা যেখান থেকে ছড়ানো হয়েছে সেখান থেকে একটু একটু করে মাংস খেতে খেতে স্কুলের দিকে রওনা দিল। অর্থাৎ আমি কুকুরগুলোকে লোভ দেখাতে পারলাম যে একটা নির্দিষ্ট অভিমুখে এগোতে, তাই তো? কুকুরগুলো তো এমনি একটা নির্দিষ্ট অভিমুখে যাবে না, তাকে একটা নির্দিষ্ট অভিমুখে এগোতে লোভ দেখাতে পারলাম। আর একটা কথা বলা বাকি রয়ে গেল, সেটা হচ্ছে যে কুকুরগুলো কিন্তু দেখো টাউনশিপের মধ্যেই আবদ্ধ, তারা কিন্তু টাউনশিপের পাঁচিল দেওয়া আছে, চারিদিকে বাউন্ডারি ওয়াল আছে, ফলে তারা বাইরে বেরোতে পারছে না, গেটও বন্ধ। অর্থাৎ the dogs are free to move within the compound of the township, but they are not free to go outside. তাহলে আমরা বাংলায় একটা কথা বলি মুক্ত ইলেকট্রন, ইংরেজিতে বলে ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রন দেখবে অনেক জায়গাতেই লেখা আছে, বইতেও লেখা থাকে যে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে, বা ইংরেজিতে লেখা আছে ফ্রি ইলেকট্রনস আর চার্জ ক্যারিয়ার্স। এই ফ্রি স্যার কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যালো স্যার, আবারও হচ্ছে। শোনা যাচ্ছে না কিছু। বাকিটা শুনতে পাচ্ছ? স্যার আবার ঠিক আছে, একটু স্যার আগে থেকে বললে তো মানে শোনা গেল না সামনেটা। কোন জায়গা থেকে শুনতে পাচ্ছ না বলো? স্যার ওই আপনি বললেন না মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন, ওই তারপর থেকে শুনতে পেলাম না। মানে আপনি যে বললেন সবাই বলে যে মুক্ত ইলেকট্রন করে তড়িৎ পরিবহন করে, তারপর থেকে শুনতে পেলাম। বেশ, বলছি। এবার পরিষ্কার শুনছো কি?
এখন হ্যাঁ আসল কথা কিছু করার নেই, যেন মানে ব্যাপার হচ্ছে যে মানে এই মানে পরিকাঠামোতে কখনো ভালো পাবে, কখনো পাবে না, সেই জন্যেই আরও রেকর্ডটা দেওয়ার চেষ্টা করি আর কি। মানে কালকে রাত্রিবেলায় আমি একটি বিশেষ কারণে একটা ভিডিও ফাইল আপলোড করতে দিয়েছিলাম, সামান্য সাইজের ভিডিও ফাইল, কিছুতে আপলোড হচ্ছে না। আমি স্পিড টেস্ট করে দেখলাম, এই ইন্টারনেটের স্পিড আমার পয়সা দিয়ে নেওয়া কানেকশন ওই আরসিএসের, সে স্পিড দেখাচ্ছে 0.9 MB পার সেকেন্ড, 1 MBও নয়। সেখানে আমি মোবাইলটা হটস্পট করলাম, একবার হটস্পট করে মোবাইল থেকে যখন ওয়াইফাই নিয়ে চালালাম, দেখলাম সেখানে অন্তত 17-18 MB পার সেকেন্ড এরকম স্পিড পাচ্ছি। তাহলে ব্যাপার হচ্ছে যে কাকে বিশ্বাস করব? পয়সা দিয়ে কেনা জিনিস, মানে পয়সা দিয়ে যাতে হাই স্পিড কানেকশন পাই তার ব্যবস্থা করছি, তাতেও যদি তারা মানে এই পারফরমেন্স দেয়, সবসময় তো ওইভাবে চেক করে দেখাও সম্ভব নয়, বা চেক করে দেখলেও আমি ওদের কাউকে ডেকে বাড়িতে কিছু বলতে পারবো না। হয়তো যখন আসবে তখন হয়তো স্পিড ভালো, বলবে এই তো আপনার ভালো স্পিড আছে। ম্যালেরিয়ার জ্বরের মতো আর কি, যখন জ্বর কাঁপুনি দিয়ে জ্বর আসে তখনই কেবলমাত্র রক্ত পরীক্ষা করলে ম্যালেরিয়ার জীবাণু ধরা পড়ে, নাহলে অন্য সময় যখন জ্বর কমে যায় তখন আর ধরা পড়ে না। যাকে দেখো, যদি না শুনতে পাও মানে রেকর্ডিংটা সাহায্য নিও, কারণ প্রতিটি জিনিস এভাবে রিপিট করতে গেলে পড়া খানিক মানে কিছুই এগোবে না আর কি। আচ্ছা বলছি আরেকবার, সেটা হচ্ছে যে মুক্ত ইলেকট্রন কথাটা কতটা যুক্তিযুক্ত, এটাই আমার প্রশ্ন ছিল। মুক্ত ইলেকট্রন কথাটা কতটা স্যার যুক্তিযুক্ত? বলছি সেটা গ্যাসীয় অবস্থায় হবে না? তুমি কি যে ধাতব খণ্ডের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করো সেগুলো কি গ্যাসীয় অবস্থায় থাকে? অর্থাৎ না তাহলে যে তামার তারগুলোর মধ্যে দিয়ে তড়িৎ পাঠাও, সেগুলো তার মানে গ্যাসীয় তার, তাহলে তোমার ভার্সন অনুযায়ী ওটা তো ইলেকট্রো নেগেটিভিটি না, ঠিকই বলছি, ওই সংজ্ঞাতে ছিল যে গ্যাসীয় অবস্থায়, না সরি ভুল বলছি, আয়োনাইজেশন এনার্জি সংজ্ঞায় ছিল ওটা, যে আয়োনাইজ করবার জন্য যে শক্তি দিতে হয় সেটাই হচ্ছে তোমার, তো তার ডেফিনেশনে গ্যাসীয় অবস্থার প্রশ্ন ছিল। আমি তো এখানে কাউকে আয়োনাইজ করছি না, মানে তোমার সোডিয়াম ধাতুর টুকরোটার মধ্যে ধরে নিয়েছিলাম প্রথমে 100টা অ্যাটম আছে, 100টা অ্যাটমের মধ্যে 11 × 100 মানে 1100 ইলেকট্রন মোট আছে, তার মধ্যে 1000 ইলেকট্রন এই তড়িৎ পরিবহনের কাজে অংশগ্রহণ করে না, তারা কে শেল আর এল শেলে উপস্থিত আছে। আর বাকি 100 ইলেকট্রন অর্থাৎ কেবলমাত্র এম শেলের ইলেকট্রনগুলো, তারা যে কোনো তাপমাত্রায় তারা দৌড়ে বেড়ায়, তারা মানে তোমার থেকে উষ্ণতা সংগ্রহ করে, প্রকৃতি থেকে, এনভায়রনমেন্ট থেকে উষ্ণতা বা তাপশক্তি সংগ্রহ করে তারা র্যান্ডামলি ঘুরতে মানে দৌড়াদৌড়ি করতে থাকে। এবার যে কথাটা স্যার তাহলে মানে যখন এটা মেজারমেন্ট করা হলো যে কটা ইলেকট্রন রয়েছে, মানে ওর অ্যাটমিক সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত, তখন তাহলে তারা কি করে বুঝলেন বিজ্ঞানীরা, যখন তারা মেজারমেন্ট করছেন যে, কারণ কোন ইলেকট্রনটা কার সেটা তো বোঝা যাবে না, কিন্তু মানে সেটা যদি আমি নাই ধরি তাহলে তাদের বাইরের সেলে মানে কটা ইলেকট্রন আছে, সে বাইরের সেলে যতগুলো ইলেকট্রন সবগুলো তো ধরুন র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি করে মেজার করবো যে কটা ইলেকট্রন আমাকে যদি পরীক্ষা করতে হয়? বুঝতে পারলাম না কথাটা তোমার। ব্যাপার হচ্ছে যে বাইরের মানে সেলে দাঁড়াও, বাইরের সেলে ইলেকট্রন মানে অ্যাটমিক নাম্বার আমার অলরেডি ধরো জানা আছে, আমি তো ব্যাপারটা কিভাবে ডিটারমাইন করব, এক্সপেরিমেন্টাল প্রসিডিওর কি সেটা আমারও জানা নেই। সেটা এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন কি করে ওনারা করেছেন, আদৌ অ্যাটমিক নাম্বার কি করে মেপেছেন, কটা ইলেকট্রন উপস্থিত, কটা প্রোটন উপস্থিত, সেটার তো একটা অন্য আসপেক্টে চলে গেলাম আমরা।
কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে রিয়েল স্টেটে ঘটনাটা কি ঘটে, অর্থাৎ বাইরে যে আউটারমোস্ট শেল ইলেকট্রনগুলো বসে আছে তারাই কেবল র্যান্ডামলি মুভ করে, বাকি কে শেল আর এম শেলের ইলেকট্রনগুলো তারা কিন্তু ওই পরমাণুর সঙ্গে অ্যাটাচড। অর্থাৎ সহজ কথায় কে শেল আর এল শেলের ইলেকট্রনগুলো খুব বাধ্য ছেলেমেয়ে, তারা বাবা মার হাত ধরে থাকে। আর এম শেলের ইলেকট্রনগুলো তারা কিন্তু তুলনামূলকভাবে অবাধ্য, দেখবে কিছু একটুখানি দুষ্টু ছেলে থাকে, তারা ওই আর কি রাস্তায় বাবা মার সঙ্গে বেরিয়েছে, হয়তো দেখা গেল তারা হয়তো বাবা মার হাত ছেড়ে একটু দূরে ঘুরে এলো, আবার ফিরে এলো। তারা বেশিক্ষণ এক জায়গায় থাকতে ভালোবাসে না। এইটাই তো বলতে চাইছি, আর বেশি কিছু বলিনি। তোমার প্রশ্নটা কি সৌমিক? না মানে এই ধরুন একটা ইলেকট্রন তো মানে পরমাণুর মধ্যে থাকছে না আবদ্ধ অবস্থায়, তাহলে সেটাকে আমরা কি করে মানে বিজ্ঞানীরা কি করে মেজার করলেন যে কটা ইলেকট্রন অ্যাকচুয়ালি সোডিয়ামের বাইরের শেলে রয়েছে? যখন তাদেরকে মেজার করার প্রয়োজন হলো তখন তারা তাহলে কিভাবে মেজার করবে? কারণ একটা ইলেকট্রন তো বাইরে র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তো একটা ইলেকট্রন বাইরে ঘুরে হ্যাঁ বেড়াচ্ছে, তাহলে বাকি 10টা ঘুরে বেড়াচ্ছে না, এইটা জানলেন কি করে? এইটাই প্রশ্ন তোমার? হ্যাঁ, তার কারণ হতে পারে তো হয়তো আউটার মোস্ট সেলে দুটো ইলেকট্রন থাকতে পারে, একটা ইলেকট্রন থাকতে পারে, হ্যাঁ, কারণ ওখানে তো অনেকগুলো কত ইলেকট্রন না আছে। এবার বলি, সোডিয়ামের ক্ষেত্রে দুটো থাকবে না, সোডিয়ামের ক্ষেত্রে একটাই থাকবে, কারণ সোডিয়ামে তো 12 নয় অ্যাটমিক নাম্বার, 12 হলে দুটো থাকতো। আউটার মোস্ট শেল যেটা এম শেল, সেখানে একটিই আছে। তা তোমার সোডিয়ামের কেবলমাত্র যদি সোডিয়ামই উপস্থিত থাকে সেখানে, তার মানে আউটার মোস্ট শেলে একটার বেশি ইলেকট্রন থাকার কথা নয়। তাহলে সুতরাং আউটার মোস্ট শেলের ইলেকট্রনের কথাই যদি ভাবি, তাহলে একটা করে ইলেকট্রন প্রত্যেকটা অ্যাটমের কন্ট্রিবিউশন হবে, একটার বেশি ইলেকট্রন কোনো অ্যাটম কন্ট্রিবিউট করতে পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এমন যদি কোনো মেটাল নেই যেখানে আউটার মোস্ট শেলে দুটো ইলেকট্রন আছে, যেমন ধরো ক্যালসিয়াম, সেখানে আউটার মোস্ট শেলে দুটো ইলেকট্রনই অংশগ্রহণ করবে এই র্যান্ডাম মুভমেন্টে। বুঝতে পারা গেল কি বলছি? হ্যাঁ ঠিক আছে। তুমি যদি এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন প্রসেসটা জানতে চাও, সেটা বাবা আমাকে তাহলে জানতে হবে। আমি নিজেও জানি না কিভাবে এগুলো ডিটারমাইন্ড হয়েছিল যে ওই ইলেকট্রন তোমার আউটার মোস্ট শেলে কটা আছে সেইগুলো বেরোচ্ছে, বাদ বাকিগুলো বেরোচ্ছে না কেন। তার একটা লজিক দিতে পারি, সেই লজিকটা কতটা বুঝতে পারবে আমি জানি না, সেই জন্য সেই কথাটা বলতে চাইছিলাম না। একটা হচ্ছে ওই যে আয়োনাইজেশন পোটেনশিয়ালের ডেফিনেশন পড়েছিলে, সেই আয়োনাইজেশন পোটেনশিয়ালের ডেফিনেশনটা অনুযায়ী তার মানে কি ছিল যে আউটার মোস্ট শেল সবচেয়ে লুজলি বাউন্ড ইলেকট্রনটা বের করতে যতটা এনার্জি দিতে হয় গ্যাসিয়াস স্টেটে, সেইটি হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল। এইটা ডেফিনেশন পড়েছিলে ক্লাস 9-এ। তা ব্যাপার হচ্ছে, তা সেটা তো গেল সবচেয়ে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি। তার চেয়ে বেশি অ্যামাউন্ট অফ এনার্জি দেওয়ার দরকার পড়ে, কারণ প্রথম কথা হচ্ছে সবসময় অ্যাটমগুলো যে গ্যাসিয়াস স্টেটে থাকবে এমন নয়। ফলে যা মানে আয়োনাইজেশন পোটেনশিয়ালের যে ভ্যালু, আয়োনাইজেশন এনার্জির যা ভ্যালু, তার চেয়ে বেশি পরিমাণ এনার্জি দেওয়ার প্রয়োজন পড়ে ইলেকট্রনগুলো বার করবার জন্য। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা ইলেকট্রনগুলোকে চালনা করবার জন্য যে এনার্জি দিয়ে থাকি, সেই এনার্জিটা কিন্তু ওই আউটার মোস্ট শেল ইলেকট্রনের আইপি ভ্যালুরই কাছাকাছি। সেটা ইনার শেলগুলোর যে ইলেকট্রনগুলোকে যদি বার করতে হয়, থিওরিটিক্যালি যদি ধরে নিই যে এমন এনার্জি দেবো যে ইনার মোস্ট শেলের ইলেকট্রনগুলো অর্থাৎ কে শেল বা এল শেলের ইলেকট্রনগুলো বেরিয়ে আসবে, সেই পরিমাণ এনার্জি আমরা দিই না। ইলেকট্রনগুলো মুভ করে কেন? পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য। পোটেনশিয়াল ডিফারেন্স কি আলোচনায় করবো, এখনও আসেনি। ইলেকট্রনগুলো মুভ করবার পিছনে যে পোটেনশিয়াল ডিফারেন্স কাজ করে, সেই পোটেনশিয়াল ডিফারেন্স ক্যানট সাপ্লাই so much energy so that the inner shell electrons also come out of their shells and take part in electric conduction. এই ঘটনাটা কিন্তু ঘটে না, এটা এনার্জি কনসিডারেশন থেকে বলা যেতে পারে। অর্থাৎ সহজ কথায় তোমার মানে আমি মানে অ্যাটাক করলাম বাইরে থেকে, অ্যাটাক করলে সবচেয়ে যারা আউটার মোস্ট শেলে আছে তারাই আহত হবে বা প্রতিহত হবে, ইনার শেলে যারা আছে তারা যেমন আছে তেমনই থাকবে।
এই তোমার সেদিনকে একটা নজরে পড়লো একটা কথা, এক জায়গায় পোস্ট দেখলাম আর কি, কথাটা সত্যি কথাই। যদি সত্যি হয়ে থাকে, ফেসবুকে তো অনেক ভুল তথ্য ঘুরে বেড়ায়, জানি না সত্যি মিথ্যে কিনা। মুঘল সম্রাট, শেষ মুঘল সম্রাট ওই বাহাদুর শাহ জাফর, না শেষ মুঘল সম্রাটের আগে বোধহয় বাহাদুর শাহ জাফর টু, উনি একটা কথা বলেছিলেন যে যে যুদ্ধে দেশের রাজার প্রাণ যাওয়ার সম্ভাবনা থাকে না, মানে মারা যাবার সম্ভাবনা থাকে না বা নিহত হওয়ার সম্ভাবনা থাকে না, সেটা যুদ্ধই নয়, সেটা কেবলমাত্র রাজনীতি। কী প্রসঙ্গে কথাটা এসেছিল না, ইন্ডিয়া চায়না যুদ্ধ নিয়ে। অর্থাৎ ইন্ডিয়া চায়না যুদ্ধ যদি হয়, ও দেশের কিছু জওয়ান মারা যাবে, আমাদের দেশের কিছু জওয়ান মারা যাবে, কিছু মায়ের কোল খালি হবে, এই হবে। যার খালি হলো তারই হলো। আর আলটিমেটলি যারা ওই জওয়ানদের যুদ্ধে পাঠাচ্ছে, অর্থাৎ যারা নীতি নির্ধারণ করছেন, গদিতে বসে আছেন, সে আমাদের দেশই বলো আর ওদের দেশই বলো, তাদের কিছুই নয়, কারণ তাদের গায়ে আঁচও লাগবে না, তারা যেমন তেমনই থাকবেন। কারণ এখনকার দিনে তো আর রাজাকে যুদ্ধে নামতে হয় না, সুতরাং রাজার প্রাণ যাবার প্রশ্নই নেই। সেরকমই আর কি ইনার্শিয়াল ইলেকট্রনগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমার আমরা সেই পরিমাণ এনার্জি সাপ্লাই করতে পারি না ইনার্শিয়াল ইলেকট্রনগুলোকে বার করার মতো। এবং সবচেয়ে মজাটা হচ্ছে যে আউটার মোস্ট শেল ইলেকট্রনগুলো মেটালের ক্ষেত্রে এতটাই লুজলি বাউন্ড থাকে যে তারা নর্মাল টেম্পারেচারে যে পরিমাণ তাপশক্তি পরিবেশ থেকে সংগ্রহ করে, সেই পরিমাণ থার্মাল এনার্জি নিয়েই তারা কিন্তু র্যান্ডামলি মুভ করতে থাকে থ্রু আউট দ্য মেটাল। তারা কিন্তু ভেবে নিও না যেন আমি কেবলমাত্র পোটেনশিয়াল ডিফারেন্স দিলাম তবে তারা লক্ষ্মী ছেলের মতো অ্যাটমের শেল থেকে বেরিয়ে চলে এলো, তারপর তারা মুভ করতে শুরু করলো, এরকম ঘটনা নয়। তারা অলরেডি বেরিয়েই থাকে, তারা বাড়ির বাইরেই ঘুরে বেড়ায়, খেলাধুলো করতে থাকে। হ্যাঁ, এবার ধরা যাক তোমার বাড়ির সামনে, তোমাদের পাড়ায় এরকম তোমার বয়সী আরও 10টা ছেলে আছে, তোমরা বিকেলবেলা হয়তো সবাই 10 জনই বাড়ির বাইরে, বাড়ির গেটের বাইরে, ওই দূরে যাওনি, ওই লোকালিটিতেই দৌড়াদৌড়ি করছো, ঘুরে বেড়াচ্ছ, এইসব করছো, খেলাধুলো করছো। এই অবস্থায় একটা ওই আইসক্রিম গাড়ি টুং 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 করে ঘন্টা বাজালো, তোমাদের সবারই খুব আইসক্রিম ধরো প্রিয় জিনিস, তোমরা সবাই ওইদিকে দৌড় লাগালে। দ্যাট ইজ দ্য রোল অফ দ্য এক্সটার্নাল পোটেনশিয়াল ডিফারেন্স হোয়েন অ্যাপ্লাইড। যখন আমরা এক্সটার্নাল পোটেনশিয়াল ডিফারেন্স দেবো, ওই ইলেকট্রনগুলো যারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল তারা ওই আইসক্রিম গাড়ির দিকে দৌড়তে থাকবে। তা ব্যাপারটা হচ্ছে যে এই ঘটনা, আর একটা যে কথাটা বলতে গিয়ে এত কথা এলো আর কি, ওই কুকুরের গল্প ইত্যাদি ইত্যাদি, সেইখানে একটা কথা বলতে গিয়ে আমি থেমে গেছিলাম, তোমরা বলে শুনতে পাচ্ছি না বলে। সেটা হচ্ছে যে টাউনশিপের দেওয়াল দেওয়া আছে, বাউন্ডারি ওয়াল দেওয়া আছে, তারা ইলেকট্রনগুলো মানে এখানে কুকুরগুলো তারা বাউন্ডারি ওয়াল টপকাতে পারছে না। দে আর ফ্রি টু মুভ এনিওয়ার উইদিন দ্য টাউনশিপ, বাট দে আর নট ফ্রি টু গো আউটসাইড দ্য টাউনশিপ বিকজ অফ দ্য ওয়ালস। তেমনি করেই ইলেকট্রনগুলো, ধরো তুমি সোডিয়াম যে টুকরোটা নিয়েছো, সেই সোডিয়াম টুকরোটার মধ্যে যে 100 ইলেকট্রন দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিল অ্যাট নর্মাল টেম্পারেচার, তারা কিন্তু সোডিয়াম ধাতুর টুকরের মধ্যেই আবদ্ধ। তারা কিন্তু সোডিয়াম ধাতুর টুকরের সারফেস ছেড়ে কিন্তু বেরিয়ে আসতে পারছে না, তারা সোডিয়াম ধাতুর টুকরের মধ্যেই আবদ্ধ। দে আর ফ্রি টু মুভ উইদিন দ্য সোডিয়াম মেটাল পিস, বাট দে আর নট ফ্রি টু কাম আউটসাইড দ্য মেটাল পিস। তা ব্যাপার হচ্ছে তাহলে যাদেরকে আমরা মুক্ত ইলেকট্রন কথাটা বলছি, সেই মুক্ত ইলেকট্রন শব্দটা কতটা যুক্তিযুক্ত এক্ষেত্রে প্রশ্ন ওঠে। কারণ ইলেকট্রনগুলো যদি সব জায়গায় যেখানে খুশি যেতে পারত, তাহলে একটা কথা বলতেই পারতাম, হ্যাঁ তারা সত্যিই মুক্ত। এমন তো অনেক ঘটনাই ঘটে, তোমরা পরবর্তীকালে থার্মায়নিক এমিশন নিয়েও পড়াশুনো করবে।
থার্মানিক এমিশন বা ফটো ইলেকট্রিক এমিশন ক্লাস 12-এ আছে। থার্মানিক এমিশন বা ফটো ইলেকট্রিক এমিশন ব্যাপারটা কি একটু একটা দুটো লাইন বলে রাখি, বুঝতে সুবিধা হবে। অর্থাৎ কিছু কিছু ধাতু আছে, থিওরিটিক্যালি সব ধাতুরই ঘটনাটা ঘটা উচিত, তা ব্যাপার হচ্ছে কিছু ধাতু তেঁটিয়া তো তারা চট করে ছাড়তে চায় না। বিশেষ বিশেষ কিছু ধাতু আছে, যেমন ধরো আমার মনে পড়ছে না সবসময়, টাংস্টেন যেমন একটা ধাতু। এদের বেলায় কি হয়, এই টাংস্টেন ইত্যাদির ক্ষেত্রে তাদের যদি গরম করা হয়, হিট করা হয়, একটা নির্দিষ্ট টেম্পারেচারের চেয়ে বেশি টেম্পারেচারে রিচ করলেই দেখা যায় যে তাদের মধ্যে যে ইলেকট্রনগুলো ছিল সেগুলো খোলা মাঠে বেরিয়ে আসে। খোলা মাঠে বেরিয়ে আসে মানে তারা কিন্তু ওই টাংস্টেন সারফেস ছেড়ে ফাঁকা জায়গায় বেরিয়ে আসতে পারে। এই ঘটনাটাকেই বলা হয় থার্ম আয়নিক এমিশন, অর্থাৎ থার্ম অর্থে হিট, আর তোমার আয়ন বলছে কেন, মানে অ্যাকচুয়ালি চার্জগুলোকে এখানে আয়ন বলা হচ্ছে, ইলেকট্রনগুলোকেই আয়ন বলা হচ্ছে। আয়ন তো সেই অর্থে আয়ন বেরোয় না, তা মানে থার্মাল এনার্জি দিয়ে আয়ন বেরিয়ে আসছে, সেই জন্য থার্মায়নিক এমিশন। এই ঘটনাটা ফটো ইলেকট্রিক এমিশন বলে একটা বিষয় আছে, সেখানেও একই ধরনের ঘটনা ঘটে। একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি, হ্যাঁ বলছি আপনি যেটা ফটো ইলেকট্রিক এমিশন বলছেন তার মানে কি ফটো ইলেকট্রিক এফেক্ট? ফটো ইলেকট্রিক এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্টটার তো ফটো ইলেকট্রিক এমিশনের জন্যই ঘটে। ফটো ইলেকট্রিক এফেক্ট বা ফটো ইলেকট্রিক এমিশন যেটাই বলো না কেন, সেখানে একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির চেয়ে বেশি ফ্রিকোয়েন্সির আলো এসে যদি পড়ে, কি হয় যে তোমার মেটাল সারফেস ছেড়ে ইলেকট্রন ফাঁকা জায়গায় বেরিয়ে আসে। তাহলে সেই যে ইলেকট্রনটা ফাঁকা জায়গায় বেরিয়ে এলো, তারা কিন্তু সব প্রকৃত অর্থে কিন্তু ফ্রি। তারা কিন্তু কেবলমাত্র মেটাল পিসের মধ্যে যত্রতত্র ঘুরে বেড়াবার অনুমতি তাদের আছে তা নয়, কিন্তু তারা বাইরে বেরিয়ে এসছে। অর্থাৎ বাইরে বেরোতে গেলে একটা সারফেস ব্যারিয়ার এনার্জিকে টপকাতে হয়। অর্থাৎ ধরো টাউনশিপের পাঁচিল দেওয়া আছে, এবার কুকুরগুলোকে খাইয়ে দাইয়ে এমন শক্তিশালী করলে, এমন ট্রেনিং দিলে যে তারা এক লাফে টাউনশিপের পাঁচিল টপকে গেল। তেমনি ইলেকট্রনগুলোকেও তুমি যদি বাইরে থেকে এনার্জাইজ করো, একটা সার্টেন এনার্জি যদি দিতে পারো, যে এনার্জির পরিমাণটা সারফেস ব্যারিয়ার এনার্জি কথাটা যেটা বলছি, অর্থাৎ পৃষ্ঠতলের বাধার যে এনার্জির কারণে সেই এনার্জির পরিমাণ শক্তি যদি দিতে পারো, অর্থাৎ কুকুরগুলো যদি বাউন্ডারি ওয়ালের সমান উচ্চতায় লাফাতে পারে তবেই তো টপকাবে। তা সেই রকমই ইলেকট্রনগুলো ওই সারফেস ব্যারিয়ার এনার্জির পরিমাণ যদি এনার্জাইজ করতে পারো, দেন দে ক্যান মুভ আউট অফ দ্য অ্যাটম, মুভ আউট অফ দ্য মেটাল পিস আর কি, গোটাটাই মানে ওই অ্যাটম বলবো না, ওই ধাতব খণ্ডটা ছেড়ে পুরোপুরি বেরিয়ে আসতে পারে, তখন তাকে পুরোপুরি ফ্রি বলবো। তাহলে আমরা যে ইলেকট্রন নিয়ে কন্ডাকশনের ঘটনা ঘটাবো, অর্থাৎ ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহনের ঘটনা ঘটাবো, সেই ক্ষেত্রে যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলোকে ফ্রি ইলেকট্রন বলাটা বোধহয় কোথাও একটু আপত্তিকর। সেক্ষেত্রে মোবাইল ইলেকট্রন কথাটা বলা যেতে পারে। মোবাইল অর্থে হচ্ছে ভ্রাম্যমান বা যেটা ঘুরে বেড়াচ্ছে। দে আর ফ্রি টু মুভ ইনসাইড দ্য মেটাল, দে আর নট ফ্রি টু গো আউটসাইড দ্য মেটাল, সেই জন্যে তাদেরকে মোবাইল ইলেকট্রন শব্দটা বললে বেশি যুক্তিযুক্ত হয়। বিদেশি বইগুলোতে মোবাইল ইলেকট্রন কথাটা ব্যবহার করা হয়, কিন্তু আমাদের এখানে শুধুই ফ্রি ইলেকট্রন বলে চালিয়ে দিয়েছে। এবং বাংলাতে মোবাইল ইলেকট্রন তো নেই ইংরেজিতে, তো সুতরাং বাংলা বইগুলোতেও ওই মুক্ত ইলেকট্রন এই বলেই চালিয়ে গেছে। অর্থাৎ মুক্ত শব্দটা নিয়ে যাতে তোমাদের মনের মধ্যে কোনো মানে অন্ধকার না থাকে, অন্ধকার থেকে মুক্ত হতে পারো, সেই জন্য এত কথা বললাম। এরপরে আসি হচ্ছে ইলেকট্রনগুলো মুভ করবে কেন করবে, অর্থাৎ ইলেকট্রনগুলো কুকুরগুলোকে যেমন ধরো ওই মাংস ছড়িয়ে দিয়েছিলাম, কুকুরগুলো মুভ করতে শুরু করেছিল একটা নির্দিষ্ট দিকে, তো ইলেকট্রনগুলো
বা ছেলেগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, খেলে বেড়াচ্ছিল, আইসক্রিম গাড়ি টুং টুং শব্দে তারা আকর্ষিত হলো, তারা দৌড়ে গেল আইসক্রিম গাড়ির দিকে। অর্থাৎ আমাকে প্রথম কথা হচ্ছে তড়িৎ প্রবাহ এই কথাটা সার্থক করতে গেলে আমাকে ইলেকট্রনগুলোকে একটা নির্দিষ্ট অভিমুখে চালনা করতে হবে। প্রথমে আজরাফুলের ওই কথাটা উত্তর দিইনি পুরোপুরি, আমি ইলেকট্রন শব্দটা ব্যবহার করলাম বলে আবার মনে পড়ে গেল। হ্যাঁ, যে বলে রাখি সেটা যে আমাদের পরিবাহীর মধ্যে প্রোটন ইলেকট্রন দুটো আধান থাকা সত্ত্বেও কিন্তু প্রোটনরা বুঝতেই পারছো আধান প্রবাহে বা তড়িৎ প্রবাহে ইলেকট্রিক কারেন্ট পাস করানোর জন্যে তারা কিন্তু কোনো ভূমিকা পালন করে না, কেবলমাত্র ইলেকট্রনগুলোই করে। এবং কোন ইলেকট্রন না, আমার ভাষায় মোবাইল ইলেকট্রন, বইয়ের ভাষায় মুক্ত ইলেকট্রন অর্থাৎ ফ্রি ইলেকট্রন, তারাই কেবলমাত্র কিন্তু চার্জ টাকে ক্যারি করে নিয়ে যায়। সেমিকন্ডাক্টর বলে এক ধরনের পদার্থ আছে, যেটা পরবর্তীকালে পড়াশোনা যদি করো এই বিষয় নিয়ে তাহলে জানতে পারবে, তাদের ক্ষেত্রে আরেক ধরনের চার্জ ক্যারিয়ার থাকে। কিন্তু যে কোনো ধাতব পরিবাহীর ক্ষেত্রে ফর মেটালিক কন্ডাক্টার্স ইলেকট্রনস আর দ্য অনলি চার্জ ক্যারিয়ার্স, আর কোনো চার্জ ক্যারিয়ার থাকে না। তা ফিরে আসি, তাহলে ইলেকট্রনগুলোকে একটা নির্দিষ্ট অভিমুখে ধাবিত করতে হবে, অর্থাৎ তাদেরকে বলতে হবে এই তোরা সবাই লাইন করে এদিকে চলে আয়। কিন্তু ইলেকট্রন তো কথা শুনবে না, তা ইলেকট্রনগুলোকে একই দিকে আনতে গেলে তাহলে তাদের ভাষায় তাদেরকে ইনস্ট্রাকশন দিতে হবে। তাদের ভাষায় তাদেরকে ইনস্ট্রাকশন দিতে হবে মানে ইলেকট্রনের যে নেচার, মানে চার্জের যে নেচার সেটা হচ্ছে নেগেটিভ চার্জ। তাহলে আমি যদি তার সামনে একটা পজিটিভ কিছুর একটা যদি টোপ ঝুলিয়ে রাখি তাহলে ইলেকট্রনগুলো সেই দিকে ধাওয়া করবে। দ্য ইলেকট্রন উইল বি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য পজিটিভ প্লেট বা পজিটিভ কিছু যে জিনিসটা রেখেছি সেই আর্টিকেলটার দিকে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে ইলেকট্রনের সামনে কোনো একটা পজিটিভ কিছু একটা রাখতে হবে। এবার পুরনো পড়ায় ফিরে আসি, ক্লাস 8-এর আমাদের যে কনসেপশন, সেই কনসেপশনে ফিরে আসি। সেইখানে কি পড়েছিল স্যার? বলছি যে একটা জিনিস, আপনি যেটা এখনই বললেন না যে ওই রকম একটা কিছু, একটা পজিটিভ কিছু রাখতে হবে যার দিকে যাতে ইলেকট্রন আকৃষ্ট হয়ে তার প্রবাহটা ঘটায়, তার ফলে যাতে তড়িৎ প্রবাহটা সম্পন্ন হয়। তো আপনাকে আমি একটা কোয়েশ্চেন করেছিলাম তখন কেমিস্ট্রির পার্টে, যে কেন মানে ইলেকট্রোলিসিসের ক্ষেত্রে কেন কেন আপনার ডিসি ইউজ করা হয়, এসি কেন ইউজ করা হয় না? তো তখন আপনি আমাকে একটা কথা বলেছিলেন যে কন্টিনিউয়াসলি আপনার ক্যাথোড আর অ্যানোড অর্থাৎ দুটো প্রান্ত পরিবর্তিত হতে থাকে। তো আপনার এইটার সাথে আমি কথাটা একটুখানি ম্যাচ করালাম। তো স্যার ওখানে কি ঠিক এইরকম কেসটা ঘটে যে ধরুন একটা পাত, তার সামনে আমি আর একটা পজিটিভ পাত রাখলাম, এবার ওই একটা পাত থেকে আর একটা পাতের দিকে ইলেকট্রন গুলো গেল, সঙ্গে সঙ্গে ওই পার্টটা নেগেটিভ আর একটা পাত যেখান থেকে আগে এসছিল সেই পার্টটা পজিটিভ হয়ে গেল, তো এবার সঙ্গে সঙ্গে আবার ইলেকট্রন গুলো উল্টো দিকে গেল, তো তারপর আবার ওই একই ঘটনা বারবার ঘটে বলেই কি ক্যাথোড আর অ্যানোডটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়? হ্যাঁ, সে তো নিশ্চয়ই সেই কারণেই ইলেকট্রোলিসিসের ক্ষেত্রে ডিসি ব্যবহার হয়। বেশ, যেটা বলছিলাম সেটা ফিরে যাই, সেটা হচ্ছে যে তাহলে ইলেকট্রনগুলো সামনে একটা কিছু ধনাত্মক আধানধর্মী কিছু একটা আমায় উপস্থিত করতে হবে। তা এই যে উপস্থিত করতে হবে সেইটার সঙ্গে সম্পর্ক টানলাম তোমরা ক্লাস 8-এ পড়াতে। ক্লাস 8-এ কী পড়েছিলে? ক্লাস 8-এ পড়েছিলে যে ঘর্ষণের ফলে তড়িৎ উৎপন্ন হয়। ঘর্ষণের ফলে কীরকম না, যদি দুটো ভিন্ন ধরনের মেটেরিয়ালের মধ্যে ঘর্ষণ করা হয়, একই ধরনের মেটেরিয়াল নয়, সেই ক্ষেত্রে যে মেটেরিয়ালটার ইলেকট্রন রিটেনিং ক্যাপাসিটি বেশি সে ব্যাটা নিজের ইলেকট্রনগুলো তো রেখেই দেয়, উপরন্তু যার সঙ্গে ঘষছ তার ইলেকট্রন রিটেনিং ক্যাপাসিটি যদি অপেক্ষাকৃত কম হয় তার থেকে খানিক ইলেকট্রন কেড়ে করে নেয়। ঘর্ষণের ফলে এই ঘটনাটাই ঘটে। ফলে যার ইলেকট্রন বেড়ে গেল এখন সে নেগেটিভলি চার্জ বডিতে রূপান্তরিত হলো, আর যার ইলেকট্রন কমে গেল তার প্রোটন সংখ্যা একই রইল, কিন্তু এফেক্টিভ ইলেকট্রন সংখ্যা কমে যাওয়ার কারণে সেই বডিটা ধনাত্মক আধানে আহিত বা পজিটিভলি চার্জড হয়ে গেল। এবার এটা তো ছিল ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্ষেত্রে
ঘর্ষণের মাধ্যমে করা। এইবার তার মানে সহজ কথায় আমি ওই যে ধনাত্মক বস্তুটিকে রাখবো বলছি ইলেকট্রনের সামনে টোপ হিসেবে, সেই ধনাত্মক বস্তুটা আসলে বেসিক্যালি কি না, বেসিক্যালি সেটাও একটা মেটাল পিস, যে মেটাল পিসটার মধ্যে ইলেকট্রন ডেফিসিট বা ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, ঘাটতি আছে। অর্থাৎ সহজ কথায় তার মধ্যে যতগুলো ইলেকট্রন আছে তার চেয়ে বেশি প্রোটন আছে, এফেক্টিভলি সেই ধাতব খণ্ডটা ধনাত্মক আধানে আহিত হয়ে আছে। ফলে ইলেকট্রনগুলো চোঁ করে সেই দিকে গেল, গিয়ে সেই ধনাত্মক আধান খণ্ডটাকে নিস্তরিত করবার চেষ্টা করতে লাগলো। এবার এই যে ব্যাপারটা ঘটাতে পারলাম, অর্থাৎ ইলেকট্রনগুলোকে একটা নির্দিষ্ট অভিমুখে ধাবিত করতে পারলাম, এটাকেই বলা হয় তড়িৎ প্রবাহ। এই তড়িতের তার মানে তড়িৎ আধানের একটা নির্দিষ্ট অভিমুখে দেখো এখন প্রবাহ হচ্ছে, সেই ঘটনাটাকেই বলা হয় তড়িৎ প্রবাহ। এবার তুমি এখান থেকে আরও অনেকগুলো প্রশ্ন করতে পারো। কি প্রশ্ন না, 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে ওই যে স্যার ইলেকট্রনগুলো গেল, গিয়ে ওই ধনাত্মক যে বস্তুটা রেখেছিলেন সামনে সেটাকে নিস্তরিত করে দিল, ব্যাস তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেল। তাহলে আর আমার লাভ কী হলো? লাভটা হচ্ছে যে আমি ওই তড়িৎ গ্রস্ত বস্তুটা যেটা ইলেকট্রনের সামনে টোপ হিসেবে রেখেছিলাম, সেটা থেকে যে ইলেকট্রনগুলো গিয়ে জমা পড়ছে, সেখান থেকে যদি ইলেকট্রন খানিক বার করে নিতে পারি সব কন্টিনিউয়াসলি, তাহলে যে ইলেকট্রন ঘাটতিটা তৈরি হয়েছিল, ডেফিসিটটা তৈরি হয়েছিল, সেটা বজায় থাকবে। তাহলে ইলেকট্রনগুলো ওই ধাতব খণ্ডের দিকে চলতেই থাকবে। এই ঘটনাটা ঘটাতে যদি পারি, তাহলে এই তড়িৎ মানে এই ইলেকট্রনের প্রবাহটা চলতে থাকবে। তা সেটা কিভাবে ঘটানো যায় সেটা আসবো পরে। সেটা তো একটা উপায় দেখেছো যে তড়িৎ কোষের সাহায্যে ঘটানো যায়। অর্থাৎ তড়িৎ কোষের সাহায্যে আমরা দেখেছি যে তোমার একটা পাথ আপনা আপনি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ক্রমশ নেগেটিভ চার্জ পাচ্ছে, আর একটা পাথ ব্যাটারির আর একটা পাথ বা কোষের সেলের আর একটা পাথ ধীরে ধীরে পজিটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ সেখান থেকে ইলেকট্রন কমে যাচ্ছে। সেটা আমরা দেখেছি। সেটা একটা উপায়, এছাড়াও আরও অনেক উপায় আছে। তা একটা উপায় হচ্ছে এইটা। তা এইবার তাহলে আধানকে একটা দিকে চ্যানেলাইজ করতে পারলাম। এখান থেকে একটা জিনিসের ডেফিনিশনে আসি, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট স্ট্রেংথ, পুরোপুরি যদি নামটা জানতে চাও সেটাকে বলা হয় ইলেকট্রিক কারেন্ট স্ট্রেংথ, বা বাংলায় বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। কারেন্ট স্ট্রেংথ, ইলেকট্রিক কারেন্ট আর লিখলাম না, ওয়াটার কারেন্ট নিশ্চয়ই নয়, ইলেকট্রিক কারেন্ট স্ট্রেংথ বা শুধু কারেন্ট স্ট্রেংথ। এইটা কি? এইটা হচ্ছে যে তোমার একক সময়ে যে কোনো ক্রস সেকশনের মধ্যে দিয়ে মোট কতটা আধান প্রবাহিত হচ্ছে তার মান হচ্ছে এই কারেন্ট স্ট্রেংথ। অর্থাৎ চার্জ ফ্লোয়িং ইন ইউনিট টাইম থ্রু এনি ক্রস সেকশন অফ এ কন্ডাক্টর। অর্থাৎ তুমি কন্ডাক্টরটা এইরকম সরু নিয়েছো না এতটা মোটা নিয়েছো, ইট ইজ এ মেটেরিয়াল, এটা দেখার দরকার নেই। তোমার এখান দিয়ে যদি ধরো কিউ পরিমাণ আধান ঢোকে এবং টি টাইমে যদি ধরো এখান দিয়ে কিউ পরিমাণ আধান বেরোয়, এবং এখানেও যদি দেখো কিউ পরিমাণ আধান ঢুকছে, এখান দিয়ে টি টাইম বাদে কিউ পরিমাণ আধান বেরোচ্ছে, তাহলে টি সময়ে আধান প্রবাহ কিউ, একক সময়ে আধান প্রবাহ কিউ বাই টি। চার্জ ফ্লোয়িং ইন টাইম টি হচ্ছে কিউ, চার্জ ফ্লোয়িং ইন ইউনিট টাইম হচ্ছে কিউ বাই টি। সেটাকেই আমরা কারেন্ট স্ট্রেংথ নাম দিচ্ছি আই। এবং দুটোর ক্ষেত্রে দেখো মোটা হোক সরু হোক যাই হোক না কেন, দুটোর ক্ষেত্রে এই ছবি অনুযায়ী একই কারেন্ট ফ্লো করছে। অর্থাৎ ক্রস সেকশনটা
সরু কি মোটা সেটাতে কিছু যায় আসে না, যতটা আধান একক সময়ে প্রবাহিত হচ্ছে সেটাই হচ্ছে কারেন্ট স্ট্রেংথ। আচ্ছা, এইবার একটা কথা বলে রাখা ভালো, এই অবস্থাতেই বলে রাখা ভালো, সেটা হচ্ছে বাই কনভেনশন ইলেকট্রনের চার্জকে নেগেটিভ চার্জ ধরা হয়ে থাকে। সেই কারণে ইলেকট্রন যেদিকে মুভ করে তার রিভার্স ডিরেকশনটা কিন্তু আমরা কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন বলে ধরে নেব। অর্থাৎ অ্যাজ ইফ আমরা মনে করব পজিটিভলি চার্জড ইলেকট্রন যেদিকে মুভ করছে সেটি হচ্ছে কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন। বাস্তবে ইলেকট্রনকে নেগেটিভ চার্জ ধরেছি আমরা, সেই জন্যে ইলেকট্রন যেদিকে ফ্লো করে, ইলেকট্রন সবসময় ফ্লো করে দেখবে ফ্রম নেগেটিভ প্লেট টু পজিটিভ প্লেট, অর্থাৎ কোথাও একটা ঋণাত্মক আধানে আহিত বস্তু আছে, সেখান থেকে ধনাত্মক আধানে আহিত বস্তুর দিকে দৌড়ে যায়। কিন্তু বাস্তবে আমরা ধরবো, মানে অঙ্ক কষার সময় বা থিওরি কষার সময় ধরবো কারেন্ট ইজ ফ্লোয়িং ফ্রম পজিটিভ প্লেট টু নেগেটিভ প্লেট, অর্থাৎ কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন হচ্ছে তার ঠিক উল্টোটা। এটার এমনি কোনো অ্যাজ সাচ সিগনিফিকেন্স নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা ওই নেগেটিভ ধরে রেখেছি হিস্টোরিক্যাল রিজনে। তুমি যদি প্রথম থেকে ইলেকট্রনটাকে পজিটিভ ধরতে তাতে এই সমস্যাটা আসতো না, কিন্তু কিছু করার স্যার কনভেনশন। কিন্তু মানে এইটা কেন হচ্ছে, মানে কেন বিপরীত দিকেই যাচ্ছে? কারণ যেদিকে আমরা যদি মানে ও যদি বলেছিল যে এনার্জি ক্যারিয়ার আমরা যদি ধরে নিই ভ্রাম্যমান ইলেকট্রন গুলো, তাহলে তো ইলেকট্রন যেদিকে যাচ্ছে আমাদের মানে তড়িৎ প্রবাহটাও আমাদের সেদিকেই ধরা উচিত। ইলেকট্রন চার্জ ক্যারিয়ার, কিন্তু ইলেকট্রনের যে চার্জটা সেটা তো মানে কনভেনশন অনুযায়ী নেগেটিভ ধরা হয়। আমরা যে কোনো ডিরেকশনকে পজিটিভ ডিরেকশনটাকে ডিরেকশন বলে মনে করি, যে কোনো কিছু পজিটিভ ডিরেকশনটাকে ডিরেকশন হিসেবে মনে করলে তাহলে ইলেকট্রন উল্টো দিকে যাচ্ছে, তাহলে ইলেকট্রনের উল্টো ডিরেকশনটা হচ্ছে তার মানে অ্যাকচুয়াল কারেন্ট ফ্লোয়ের ডিরেকশন। এটা কনভেনশন কেবল, ঠিক আছে আর কিছু না। তুমি ব্যাপার হচ্ছে স্যার? যে, হ্যাঁ বলো। স্যার, যদি দেখা গেল ইলেকট্রন মানে ইলেকট্রনের সাপেক্ষে তড়িৎ প্রবাহটা উল্টো দিকে হচ্ছে, তখন কেন বিজ্ঞানীদের মনে হলো না যে তাহলে ইলেকট্রনকে আমাদের পজিটিভ চার্জ হিসেবে ধরা উচিত? ওরে বাবা, ইলেকট্রনের তুমি তো সেই বললে, কি বলবো আর, ইলেকট্রনের প্রবাহটা উল্টো দিকে স্যার হচ্ছে। ততদিনে তো জল অনেকদিন গড়িয়ে গেছে, মানে ততদিন তো অনেকদিন ওই একই শব্দটাকে ইলেকট্রনকে নেগেটিভ হিসাবে ইউজ করা হয়েছে, আচ্ছা, আমি আবার অনেক দিন পর তো এটা। আমার একটু সুযোগ দাও। তা ব্যাপার হচ্ছে যে ইলেকট্রন ছাড়া তো আর কোনো চার্জ ক্যারিয়ার নেই। তাহলে সুতরাং বিক্রম, তুমি কিভাবে বলছো যে যখন দেখলেন বিজ্ঞানীরা যে তড়িৎ প্রবাহের অভিমুখের উল্টো দিকে ইলেকট্রন প্রবাহ ঘটছে, তড়িৎ প্রবাহের অভিমুখ বলে তো কিছু হয় না, তাহলে আসলে ইলেকট্রনের প্রবাহটাই একমাত্র প্রবাহ। আমরা কেবলমাত্র ওই প্রবাহের উল্টো প্রবাহটাকে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে তড়িৎ প্রবাহ। ব্যাপারটা কিছুই না, অত গভীরভাবে ভাবার কিছু নেই। ধরা যাক তুমি স্কুল বাসে উঠলে, স্কুল থেকে বাড়ি যাবে, সিউড়ি যাবে, বাসটা সিউড়ি গেল, তুমি বাস থেকে নামলে, সেটাও যেমন সত্যি কথা। তুমি বাসের মধ্যে উঠলে বাসটা খুব একদম ইউটোপিক স্মুথ রাস্তা দিয়ে গেল, যেটা আমাদের সম্ভবই নয়। কচুজোর টু সিউড়ি মানে স্মুথ রাস্তা, এটা হচ্ছে হয়তো মানে জানি না, মানে আমার জীবদ্দশায় আর হবে কি না, হলেও হয়তো 2 মাস 3 মাসের জন্য স্মুথ থাকবে, তারপরে আবার ধান ক্ষেত হয়ে যাবে। তা যাই হোক, তা সেই তুমি বাসে উঠেছো, বাসের বাইরেটা কিছু দেখতে পাচ্ছ না, তুমি খানিকটা বাদে, আধ ঘন্টা বাদে দেখলে তো বাসের দরজা খুলে গেল, তুমি দেখলে সিউড়ি এসে গেছে তোমার কাছে। তাহলে তুমি তো এটা ভাবতেই পারো যে আমি তো যেখানে ছিলাম সেখানেই আছি, কেবলমাত্র কচুজোর এতক্ষণ আমার কাছে ছিল, এবার সিউড়ি হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে এসছে। অর্থাৎ ব্যাপার হচ্ছে যে অবজারভার, সেই অবজারভার তো যে তার নিজের রেসপেক্টে তো সে তো স্থির। তাহলে নিজের রেসপেক্টে যদি স্থির থাকে, তাহলে সে কোনো জায়গায় যাচ্ছে মানে সেই জায়গাটা তার কাছে এগিয়ে আসছে, এইভাবেও তো ভাবতে পারি। তাহলে সুতরাং ইলেকট্রন ছাড়া কোনো চার্জ ক্যারিয়ার নেই। ইলেকট্রন যেহেতু মানে একদম যখন তার জন্মলগ্ন সেখান থেকে তাকে নেগেটিভ চার্জ ধরা হয়েছে, এর হিস্ট্রিটা অবশ্য পড়ে দেখলে হয় কেন নেগেটিভই বলা হলো, মানে পজিটিভ। আসল কথা নেগেটিভ পজিটিভ
এই কথাগুলো কোনো ভ্যালুলেস এই কারণে। প্রথম কথা হচ্ছে, দেখো, 1 নম্বর কারণ হচ্ছে এই চার্জের যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, এই যে কথাটা বলছি, এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের সঙ্গে অঙ্কের প্লাস মাইনাসের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, দিস ইজ নট ম্যাথামেটিক্যাল প্লাস মাইনাস। তাহলে কী জন্য প্লাস মাইনাস চিহ্নটা ব্যবহার করা হয়? অনলি টু ডিটারমাইন দ্যাট দ্য চার্জেস আর অফ অপোজিট নেচার। এই আধানগুলো বিপরীত ধর্মী, এইটা বোঝানোর জন্যে দুটো বিপরীত চিহ্ন ব্যবহার করা হয়। সেই চিহ্ন দুটো ঘটনাচক্রে বিজ্ঞানীদের হাতে তখন রেডি অ্যাট হ্যান্ড, প্লাস আর মাইনাস ছিল, বিকজ দে আর টু অপোজিট ম্যাথামেটিক্যাল অপারেশনস, এই কারণে। এবং ঘটনাচক্রে ইলেকট্রনটাকে তারা নেগেটিভ অ্যাসাইন করেছিলেন। এর পিছনে আবার কোনো লজিক আছে কিনা সেটা জানি না। নেগেটিভ অ্যাসাইন করেছিলেন, তাহলে অবভিয়াসলি প্রোটনটা পজিটিভ অ্যাসাইন্ড হয়েছিল। এইটুকুই, অর্থাৎ দেয়ার ইজ নো রিলেশন অফ ম্যাথামেটিক্যাল প্লাস অর ম্যাথামেটিক্যাল মাইনাস টু ইলেকট্রন অ্যান্ড প্রোটন। অর্থাৎ প্রোটন মানে তার সঙ্গে মানে প্লাস ধরছো, মানে সেখানে ম্যাথামেটিক্যাল প্লাস বলে কিছু নেই। অর্থাৎ সেখানে ওই অঙ্কের যোগ বিয়োগের আমি দুটো, যেমন আমি তোমাদের কুলম্বস ল যখন পড়িয়েছিলাম সেখানে একটা কথা বলেছিলাম, মনে করে দেখো, Q1 Q2 বাই আর স্কোয়ার। অনেক ছেলে, একটা স্বভাব আছে, অনেক মাস্টারমশাইয়েরও বলেন, ঠিক বলেন না যদিও, ওই যে Q1 Q2 বাই আর স্কোয়ার, এইটা করবার সময় ধরো আমি সব কে কনস্ট্যান্টের ভ্যালুটা দিয়ে দিলাম, Q1 দিয়ে দিলাম, Q2 দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম। আমি বললাম যে দুটো চার্জের মধ্যে ফোর্স কত হচ্ছে বার করো। ধরো একটা পজিটিভ চার্জ +10 কুলম আর একটা নেগেটিভ চার্জ -8 কুলম। তা ছেলেমেয়েরা যখন অঙ্ক কষে তখন +10 Q1 Q2, তাহলে +10 ইন্টু -8 বাই আর স্কোয়ার যা আছে। দিস ইজ রং। অর্থাৎ +10 ইন্টু -8 করলে প্লাসে মাইনাসে মাইনাস করবে গুণ করলে, এবং দুটোই যদি প্রোটন থাকতো প্লাসে প্লাসে প্লাস করতো, দুটোই যদি ইলেকট্রন থাকতো নেগেটিভ চার্জ থাকতো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস করতো। এই রকম ধরনের কিছু করা যায় না। কি করব তাহলে? না, আমরা তো পরিষ্কার একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ দেখতে পাচ্ছি, মানে দেয়ার উইল বি অলওয়েজ অ্যাট্রাকশন। আর যদি একই সেম টাইপ অফ চার্জ থাকে দেয়ার উইল বি অলওয়েজ রিপালশন। এটুকু তো আমরা ইনফারেন্স ড্র করতেই পারি। তার জন্য ম্যাথামেটিক্যালি প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এরকম কিছু ঘটানোর দরকার নেই। অর্থাৎ এরকম কোনো সিম্বলাইজ করার দরকার নেই। ঠিক তেমনি আরও একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই ইলেকট্রিক কারেন্ট এটা বেসিক্যালি হচ্ছে কিন্তু স্কেলার কোয়ান্টিটি। মানে আমি যদি ভেক্টর ট্রিটমেন্টের দিক থেকেও ভাবি, দেখো কিউ আধান চার্জ, এটা স্কেলার কোয়ান্টিটি, এর কোনো ডিরেকশন হয় না। চার্জের ডিরেকশন যদি বলো প্লাস মাইনাস, না, প্লাস মাইনাসটা ডিরেকশন না, সেন্স। মানে পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ, চার্জের কোনো ডিরেকশন হয় না, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, আপ ডাউন কিছু হয় না, ঈশান অগ্নি নৈঋত বায়ু কিচ্ছু হয় না। ফলে স্কেলার কোয়ান্টিটি। টাইম, সেটা তো স্কেলার বটেই। তাহলে Q/T itself is also another scalar quantity, another scalar quantity। তাহলে তাই যদি হবে, তাহলে স্কেলার কোয়ান্টিটির আবার প্লাস মাইনাস কি? তার কোনো প্লাস মাইনাস হয় না। তবু আমরা ডিউ টু কনভেনশন ধরা হয় যে, কারণ কিছু ভেক্টর কোয়ান্টিটি পরবর্তীকালে আসবে, যে কারণে এগুলো ধরা হয়েছে, ইলেকট্রিক ফিল্ড বা ইত্যাদি পরবর্তীকালে পড়বে। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি, কারেন্ট ডেন্সিটি বলে একটা টার্ম পাবে, সেটা ভেক্টর কোয়ান্টিটি। এরকম বেশ কিছু ভেক্টর কোয়ান্টিটিস আসবে, সেই জন্যই এই ডিরেকশনটা অ্যাসাইন করবার দরকার পড়েছিল। অর্থাৎ ইলেকট্রন বাবা যেদিকে মুভ করবি তুই, অর্থাৎ সহজ কথা নেব, যত বেশি সংখ্যক তার উল্টো দিকে তোমার রোগ জীবাণু শরীর থেকে বেরিয়ে যাবে, তত শরীর সুস্থ হয়ে উঠবে। অর্থাৎ আমার সুস্থতার সূচকটা হবে সুস্থতার, কিন্তু গুনতি হবে রোগ জীবাণু বেরোনোর। সেই রকম আর কি, রোগ জীবাণু যত বেরিয়ে যাচ্ছে, ভাইরাস যত বেরিয়ে যাচ্ছে, তত আমার শরীর সুস্থ হচ্ছে। ঠিক তেমনি ইলেকট্রন, যত বেশি সংখ্যক ইলেকট্রন ধরা যাক লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ডে যাচ্ছে, তত বেশি হচ্ছে আর কি, তত বেশি তোমার মানে রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ডে পজিটিভ চার্জের ফ্লো হচ্ছে বলে ধরে নেব, এবং দ্যাট ইজ দ্য ডিরেকশন অফ কারেন্ট। এই নাথিং মোর নাথিং লেস।
বিক্রমের আর প্রশ্ন আছে কিছু? না স্যার, বুঝতে পেরেছি। বেশ। আর এই ইলেকট্রিক কারেন্টের ডেফিনিশনটা পেয়ে গেলে এবার এখান থেকে আমরা ইউনিট পেয়ে যাব। তাহলে ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট, যেটাকে অ্যাম্পিয়ার দিয়ে ডিনোট করা হয়, একজন বৈজ্ঞানিকের নাম অনুযায়ী মেরি হেনরি অ্যাম্পিয়ার বোধহয় পুরো নাম, তার নাম অনুযায়ী অ্যাম্পিয়ার বলা হয়। এবং সেখানে 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 1 কুলম পার সেকেন্ড। তার মানে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যদি 1 কুলম চার্জ 1 সেকেন্ডে ফ্লো করে, 1 অ্যাম্পিয়ার হচ্ছে ক্যাপিটাল এ, সেটা হচ্ছে 1 সি বাই 1 সেকেন্ড। তা এইখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে অ্যাম্পিয়ার যে এককটা, তোমরা ক্লাস 9-এ আবার ফিরে যাচ্ছি, ক্লাস 9-এ পড়েছিলে, ভাবো ওই ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস বলে যে চ্যাপ্টারটা ছিল, সেইখানে যে এসআই পদ্ধতিতে যে আরও 4টি নতুন মৌলিক একক যোগ হয়েছিল, তার মধ্যে অ্যাম্পিয়ার ওয়াজ এসআই পদ্ধতি তড়িৎ প্রবাহ মাত্রার একক। হ্যাঁ, সেখানে যে 4টে একক যুক্ত হয়েছিল ওই দৈর্ঘ্য, ভর এবং সময়ের এককের সঙ্গে, লেন্থ মাস টাইমের সঙ্গে, সেইখানে কিন্তু এই কারেন্ট স্ট্রেংথের এককটাও কিন্তু যুক্ত হয়েছিল। সেটা হচ্ছে এবং সেখানেই আমরা অ্যাম্পিয়ারের সঙ্গে প্রথম পরিচিত হই। এরপর যে টার্মটা আমরা আসবো সেটা হচ্ছে পোটেনশিয়াল বা বিভব। বাংলায় বলা হয় বিভব, ইংরেজিতে বলা হয় পোটেনশিয়াল। আক্ষরিক বাংলা কি? অর্থাৎ তোমার মধ্যে পোটেনশিয়াল আছে। আমরা অনেক সময় দেখবে, স্যার সম্ভাবনা বলি। আমরা অনেক সময় বলি না কথায় যে কোনো ছাত্র বা ছাত্রীকে, স্যার পারবো না করতে, তোমার মধ্যে যদি পোটেনশিয়াল থাকে তুমি পারবে করতে, আমি বলে দিলাম। আমাকে এই কদিন আগেই, পরশু দিন বোধহয় রাত্রিবেলা, একটি তোমাদের এবছরে ক্লাস 12-এ পাঠরত দাদা আর কি, পাঠরত বলবো না, এত উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, ও এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। তো 3টে পরীক্ষা তো হলো না, 3টে না 2টো পরীক্ষা হয়নি, ফিজিক্স কেমিস্ট্রি হয়নি। তা ও আমায় প্রশ্ন করলো, স্যার কি করব এরপর, মানে হোয়াট টু ডু নেক্সট, কী দিকে যাব। তা বিভিন্ন বিষয়ে কথা হলো। তা তখন ওর প্রশ্ন যে আমি পারবো স্যার। আমার কথা ওইটাই যে তোমার মধ্যে যদি পোটেনশিয়াল থাকে তুমি পারবে। আরও অনেক কিছু যদি থাকে, পোটেনশিয়াল মানে পোটেনশিয়ালের মধ্যে অনেক কিছু আছে, মানে তোমার মধ্যে যদি একরকম মনোভাব থাকে যে না আমাকে করতেই হবে, পারতেই হবে, ছাড়লে চলবে না, দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকবে, অন্য লোকে টিটকিরি দেবে, সেসব শুনে সেসব দিকে মন না দিয়ে নিজের মানে আসল যে তোমার লক্ষ্য সেই দিকে অবিচল থাকবে, সেসব যদি 4 বছর 5 বছর ধরে বজায় রাখতে পারো তাহলে হবে নিশ্চয়ই। তা সেই পোটেনশিয়াল, তো ব্যাপার হচ্ছে নাও হোয়াট ইজ পোটেনশিয়াল। এই পোটেনশিয়াল শব্দটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে মানে ধরা যাক গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল হয়, ইলাস্টিক পোটেনশিয়াল হয়, কেবলমাত্র ইলেকট্রিক পোটেনশিয়ালই হয় তা কিন্তু নয়। তো ইলেকট্রিক পোটেনশিয়াল বেসিক্যালি সব পোটেনশিয়ালই একই, অর্থাৎ পোটেনশিয়াল ডিটারমাইন্স দ্য অ্যামাউন্ট অফ এনার্জি স্টোরড। সহজ কথায় বলতে গেলে সেটা গ্র্যাভিটেশনাল ক্ষেত্রে হতে পারে, তুমি একটা মাটি থেকে ইটের টুকরোকে কিছুটা উচ্চতায় তুললে, সেটার মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি স্টোরড হলো সেটা mgh। হ্যাঁ, তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ডেফিনেশন কি বলবো, যে এনার্জি স্টোরড পার ইউনিট মাস, অর্থাৎ পরিমাণ মাসকে তুমি এইচ উচ্চতায় তোলার জন্যে তোমার যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি তোমার ওর মধ্যে স্টোর হয়েছে সেটা mgh। ক্লাস 9 আবার রিপিট, মানে এতে যাচ্ছি আর কি, রিক্যাপিচুলেশনে। তা এটা তো গেল মাসকে তোলার জন্য। তাহলে ইউনিট মাসকে যদি তোলো তাহলে mgh বাই মাসকে তুলতে গেলে যদি পোটেনশিয়াল এনার্জি গেন mgh হয়, তাহলে ইউনিট মাসকে তুলতে গেলে mgh বাই কেটে গেল, কেবলমাত্র gh। তাহলে পোটেনশিয়াল এনার্জি গেইনড পার ইউনিট মাস, সেটা হচ্ছে তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। ঠিক একই রকমভাবে ইলাস্টিক এনার্জি, ইলাস্টিক মেকানিক্যাল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম, আমার মনে আছে, যদি তোমরা ভুলে না যাও বা খাতা যদি বেছে না দাও, খুললে এখনও পাবে। তা সেখানেও দেখবে যে পোটেনশিয়াল এনার্জি গেইনড
সেটা হাফ কে এক্স স্কোয়ার, সেই সেটা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। সেখানেও আমরা পোটেনশিয়ালকে ডিফাইন করতে পারি যে পোটেনশিয়াল এনার্জি গেইনড পার ইউনিট লেন্থ, পার ইউনিট ইলংগেশন, অর্থাৎ হাফ কে এক্স স্কোয়ার বাই এক্স করলে একটা এক্স কেটে যায়, তাহলে হাফ কে এক্স, সেটা হচ্ছে তাহলে ইলাস্টিক পোটেনশিয়াল। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল ওই একই স্টাইলে যদি ডিফাইন করি তাহলে কি হওয়া উচিত? তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি গেইনড পার ইউনিট চার্জ, অর্থাৎ প্রতি একক আধানে যতটা শক্তি, যতটা তড়িৎ শক্তি গেইন করা হয়েছে বা লস করা হয়েছে এটাও বলতে পারো, সেটাই হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল অফ এ পয়েন্ট। অফ এ পয়েন্ট অবশ্য এক্ষেত্রে বলাটা উচিত নয়, পয়েন্টের সাপেক্ষে পোটেনশিয়ালের সংজ্ঞা একটু অন্যভাবে দিতে হয়। ধরা যাক সেই সংজ্ঞাটাতে আসি, সেই সংজ্ঞাটা একটু আগে বোঝার চেষ্টা করি। ধরা যাক একটা চার্জড বডি আছে, চার্জ বডিটার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, অর্থাৎ চার্জ বডিটার চারপাশে কোনো চার্জ, অন্য কোনো চার্জ এলে সে হয় অ্যাট্রাক্টেড হবে নয় রিপেলড হবে। তো সেই যে চার্জড বডিটা সেটা ধরা যাক পজিটিভলি চার্জড বডি। এইবার আমি একটা অসীম দূরত্বে চলে গেছি, অসীম দূরত্বে গিয়ে একটা দোকানে বললাম একটা পজিটিভ চার্জ দিন, তো সেখান থেকে একটা পজিটিভ চার্জ কিনে দৌড়তে দৌড়তে আসছি অসীম দূরত্ব থেকে, এসে ধরা যাক ওই পজিটিভ চার্জের কাছাকাছি কোনো একটা পয়েন্টে এসে উপস্থিত হলাম। তাহলে পজিটিভ চার্জ নিয়ে আসছি মানে এই যে আর একটা পজিটিভ চার্জ সে এই আমার হাতে থাকা ইউনিট পজিটিভ চার্জটাকে বিকর্ষণ করবে, রিপেল করবে। আমাকে কষ্ট করেই আসতে হয়েছে, আমাকে তার মানে বেশ কাজ করতে হয়েছে, ঘাম ঝরাতে হয়েছে। এসে পৌঁছলাম ওই নিকটবর্তী বিন্দুটিতে, ওই নিয়ার ওর পেরিফেরিতে যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টে এসে পৌঁছলাম, এবং এই বিন্দুতে ওই চার্জটাকে আনতে যতটা ওয়ার্ক ডান হলো, কৃতকার্য হলো, সেটাকে মাপলাম বাই সাম মিনস, যে কোনো পদ্ধতিতে মাপলাম। মেপে দেখব যে এই ওয়ার্ক ডানটাই হচ্ছে তোমার ওই পার্টিকুলার পয়েন্টের ইলেকট্রিক পোটেনশিয়াল। অর্থাৎ আমি তো +1 চার্জ চাইলাম দোকানদারের কাছে, দোকানদার +1 চার্জ দিতে পারবে না, ও আমাকে হয়তো একটা ছোটোখাটো একটা স্মল কিউ চার্জ দিল। তাহলে সেই স্মল কিউ চার্জটাকে এতটা দূরত্ব আনতে, প্লাস কিউ চার্জটাকে আনতে ধরা যাক ডাব্লু পরিমাণ আমার ওয়ার্ক ডান হয়েছে। তাহলে ডাব্লুটা হচ্ছে ওই স্মল কিউ পরিমাণ চার্জটাকে আনার জন্য ওয়ার্ক ডান, তাহলে ইউনিট চার্জ আনার জন্য আমার ওয়ার্ক ডান হবে W/Q, সহজ কথা। তো যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে W/Q অর্থাৎ ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, সেটাই হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। এবার তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কি বলবো, বাংলায় বলা স্যার? হয়। হ্যাঁ, স্যার আপনি অসীম দূরত্বের কথা কেন বলতে গেলেন হঠাৎ করে? কারণ পোটেনশিয়ালের ডেফিনেশনটা ওইভাবেই দেওয়া হয়। কারণ পোটেনশিয়ালের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি যেখান থেকে এসছে ক্যালকুলাস নোটেশন ইউজ করা হয়, তো সেখানে একটা ইন্টিগ্রেশন আসে, সেই ইন্টিগ্রেশনের লিমিট থাকে একটা, আপার লিমিট লোয়ার লিমিট। সেই লোয়ার লিমিটটা হচ্ছে ইনফিনিটি, মানে যেখান থেকে যাত্রা শুরু করছি সেটা হচ্ছে ইনফিনিটি, আর আপার লিমিটটা হচ্ছে আমি যতটা দূরত্বে নিয়ে গিয়ে উপস্থিত করব আধানটাকে, সেই দূরত্বটা হচ্ছে আপার লিমিট, এই থাকে। তা সেইখানে বাই ডেফিনিশন অসীম কেন, তোমার প্রশ্নটা হচ্ছে অসীম থেকে শুরু করছি কেন, এই তো। তার প্রধান কারণ হচ্ছে আবার সেই কুলম্বস লয় ফিরে যাচ্ছি, Q1 Q2/r², F=, আমি সিজিএস এর ভার্সনটাতেই যাই, যদি F=, Q1 Q2/r², দেখো আর এর ভ্যালু যদি একমাত্র ইনফিনিটি হয় তবেই একমাত্র এফটা 0 হয়। ইলেকট্রিক ফোর্স বিটুইন টু চার্জেস বিকাম 0 only if the distance between the charges become infinity, অর্থাৎ ডিনোমিনেটরে থাকা r² এর ভ্যালুটা একমাত্র ইনফাইনাইট হলে
তবেই একমাত্র এফটা জিরো হয়। নাহলে তুমি আর বাড়াতে 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 যাচ্ছ, এফটা কমতে 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 যাচ্ছে, বাট এফ ডাজ নট বিকাম জিরো অ্যাট অল, ম্যাথামেটিক্যালি জিরো হয় না। বাস্তবে এক্সপেরিমেন্টালি খুব উইক হয়ে যায়, সেটা প্রায় ডিটেক্টেবল থাকে না, সেটাকে ডিটেক্ট করা যায় না, কিন্তু থিওরিটিক্যালি দি ফোর্স ইজ থিওরিটিক্যালি জিরো অ্যাট ইনফিনিটি। সেই ফোর্সটা যেখানে জিরো, সেইখান থেকে আমি তার মানে যাত্রা শুরু করেছি। কোথায় এসে পৌঁছেছি না, আমায় যে বিন্দুতে গিয়ে পৌঁছে সেই বিন্দুর পোটেনশিয়াল বার করতে বলা হয়েছে, সেই বিন্দুতে গিয়ে পৌঁছেছি, সেখানে তাহলে ফোর্সটা ম্যাক্সিমাম। বোঝা গেল বিক্রম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার। ও রঙ্গিত প্রশ্ন করেছিলে? কিন্তু স্যার মানে এটা কি ম্যাথামেটিক্যালি প্রুফ? করিনি। বলো। স্যার বলছি যে এটা কি ম্যাথামেটিক্যালি প্রুফ করা যায় যে আমি ওখান থেকে এলাম, মানে অসীম দূরত্ব থেকে চার্জটাকে নিয়ে এলাম, এর ফলে আমার যতটা ওয়ার্ক ডান হলো, ওই ওয়ার্ক ডানটা যে বিন্দুতে এসে আমি থেমেছি চার্জটাকে নিয়ে, তার ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালিটি মানে পোটেনশিয়ালের সাথে সমান, এটা কি ম্যাথামেটিক্যালি প্রুফ করা যায়? এটাই তো পোটেনশিয়ালের ডেফিনিশন, সেটা আবার প্রমাণ কি করবে? তুমি প্রমাণ করতে পারবে তোমার নাম সৌমিক কর্মকার? না না, বুঝেছি বুঝেছি। ওটাই তো ডেফিনিশন। কেন তোমার নাম সৌমিক কর্মকার? তোমার বাবা মা দিয়েছেন বলে? হ্যাঁ, মানে এটা তো সেই এর ব্যাপার হয়ে গেল আর কি। মানে যেটা ডেফিনিশন সেটাকে প্রমাণ করা তো যায় না, সেইটাকে ধরে নিয়ে অন্য জিনিস প্রমাণ করা যায়। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কি? কটা বাজলো? 8:50। সেইটা বলে শেষ করি আজকে। পোটেনশিয়াল ডিফারেন্স কি? পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে, ধরা যাক ওই যে চার্জটা, ওই যে এক্সটার্নাল চার্জটা, ওই এক্সটার্নাল চার্জের কাছে এ আর বি দুটো পয়েন্ট আছে। ওই পয়েন্টে আমি একটা ইউনিট পজিটিভ চার্জ এ পয়েন্টে এনেছি, আর একটা ইউনিট পজিটিভ চার্জ বি পয়েন্টে এনেছি। তাহলে আমার এ পয়েন্টে চার্জটাকে আনতে একটা ওয়ার্ক ডান হয়েছে, ধরো সেটা ডাব্লিউ এ বলছি, আর বি পয়েন্টে আনতে আর একটা ওয়ার্ক ডান হয়েছে। একই নাও হতে পারে, একই হতেও পারে, একই নাও হতে পারে। যদি এ আর বি মানে সিমেট্রিক্যালি একই পয়েন্টে না থাকে, একই ধরনের পয়েন্টে না থাকে, তাহলে আলাদা হতেও পারে। তাহলে এই যে ওয়ার্ক ডানের যে তফাৎ, এই যে কৃতকার্যর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই হচ্ছে এ আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। একটা ছবি আঁকি তাহলে একটুখানি ব্যাপারটা ক্লিয়ার হয়। এই ধরো একটা তোমার পজিটিভ চার্জ বসে আছে, এইখান থেকে আমি এইখানে একটা এ পয়েন্ট, এইখানে একটা বি পয়েন্ট, তুমি এইখানে ইনফিনিটি থেকে নিয়ে আসছো, ফ্রম ইনফিনিটি একটা +1 চার্জকে নিয়ে এসছো। এই +1 চার্জটা নিয়ে আসার জন্য তোমার এখানে ওয়ার্ক ডান হয়েছে ধরো ডাব্লিউ এ, আর এই একই রকম ইনফিনিটি থেকে আর একটা চার্জকে নিয়ে আসছো, এই +1 চার্জটাকে নিয়ে আসছো, সেখানে তোমার ওয়ার্ক ডান হচ্ছে ডাব্লিউ বি। দেন ডাব্লিউ এ ডিফারেন্স ডাব্লিউ বি ইজ ইয়োর পোটেনশিয়াল ডিফারেন্স। মানুষের ভাবে বলি যে মানে অসীম দূরত্ব থেকে দুটো ভিন্ন বস্তুকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আনতে, দুটো নির্দিষ্ট আধানকে আর কি একই জায়গার মধ্যে আনতে যে পরিমাণে আমাকে কি পোটেনশিয়াল লাগছে, ওই দুটো বস্তুর বা ওই ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালের পার্থক্যটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। যে কোনো দুটো আধান নয়, একক আধান। যে কোনো দুটো আধান হলে তো কৃতকার্য হয়ে যাবে। আমরা পোটেনশিয়ালের ডেফিনেশন কি দিয়েছিলাম লিখিনি যদিও, পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই চার্জ, অর্থাৎ এই পোটেনশিয়ালটাকে ভি দিয়ে লেখা হয়, ওয়ার্ক ডান ডাব্লু। এই রিলেশনটা মনে রেখো। তার মানে যদি একক আধানকে নিয়ে আসো ইনফিনিটি থেকে, তবেই কিন্তু তোমার মানে ওটাকে তুমি বিভব প্রভেদ বলে বলতে পারবে, তাছাড়া কিন্তু বিভব প্রভেদ বলতে পারবে না। স্যার হ্যাঁ
স্যার আরেকবার বিভক্তি ক্ষেত্রে আগে বলবেন। দুটো ভিন্ন পয়েন্ট আছে এ আর বি, ছবিটা দেখতে পাচ্ছ তো স্ক্রিনে? দুটো ভিন্ন পয়েন্ট আছে এ আর বি, এতে আনতে ধরো ডাব্লিউ এ ওয়ার্ক ডান হয়েছে, বিতে আনতে ইনফিনিটি থেকেই আনছি +1 চার্জকে ডাব্লিউ বি ওয়ার্ক ডান হয়েছে। তাহলে ডিফারেন্স অফ ডাব্লিউ এ অ্যান্ড ডাব্লিউ বি সেটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে ওই ওয়ার্ক ডান, হ্যাঁ স্যার কিন্তু আমি অসীম দূরত্বের দুটো আলাদা আলাদা বিন্দু কি করে পাবো, কারণ অসীম দূরত্ব সেটা আমি কল্পনাই করতে পারছি না। ওরে বাবা, কুলম্বস লতে বলছে যে অসীম দূরত্বে গেলে দুটো আধানের মধ্যে বলটা শূন্য হয়, কিন্তু বাস্তবে ওই 1 মিটার দূরেই শূন্য হয়ে যায়। মানে অর্থাৎ এতটাই কমে যায়, ম্যাথামেটিক্যালি হিসেব করে দেখা যেতে পারে এতটাই কমে যায় যে তার কোনো আর অস্তিত্ব থাকে না। অর্থাৎ ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস তোমার এই এ আর বি এর মধ্যে যা দূরত্ব সেই তুলনায় অন্য আরেকটু বেশি দূরত্ব, মানে যে দূরত্বটাকে এই এ আর বি এর মধ্যে দূরত্বর তুলনায় অনেক বেশি বলতে পারি, সেই দূরত্বটাই অসীম ওর কাছে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে আমার ঘরে একটা চার্জ আছে রাখা, আর আমার ঘরে একটা পয়েন্ট আছে ধর এই পয়েন্টটা রাখা, আর ওই আমার ঘরের সামনে যে ওই কি বলবো এই বাস স্ট্যান্ডের শেডটা আছে ওখানে আর একটা পয়েন্ট আছে বি পয়েন্ট রাখা। সেক্ষেত্রে স্কুল থেকে যদি আমি নিয়ে আসি চার্জগুলোকে, সেটাই তার কাছে অসীম দূরত্ব হয়ে যাবে। ঠিক আছে স্যার। মানে আমি এর আগে সৌমিক বোধহয় কোনো দিন একটা প্রশ্ন করেছিল, তার উত্তরে এটা আমি গ্রুপে লিখেছিলাম, অর্থাৎ নাকি সৌমিককে পার্সোনালি লিখেছিলাম মনে পড়ে না, যে ম্যাথামেটিক্যাল ইনফিনিটি আর ফিজিক্সের ইনফিনিটির মধ্যে তফাৎ আছে। ম্যাথামেটিক্যাল ইনফিনিটি হচ্ছে শার্প অঙ্কের ভাষায় যাহা ইনফাইনাইট আসছে তাহাই ইনফিনিটি, কিন্তু ফিজিক্সের ভাষায় ইনফিনিটি হচ্ছে যেটা বেশ মানে অতিরিক্ত লার্জ, মানে অর্থাৎ আমরা যে প্যারামিটার লেভেলে বাস করছি তার চেয়ে যেটা অনেক বড় সেটাই ইনফিনিটি আমার কাছে। অর্থাৎ সহজ কথায় পিঁপড়ের কাছে হাতির চেহারাটা ইনফিনিটি, কিন্তু ম্যাথামেটিক্যালি ইনফিনিটি কি তা তো নয়। বুঝতে পেরেছো? স্যার একটা হ্যাঁ স্যার। হ্যাঁ, একটা বড় ভাই একটা রেসপেক্টে, হ্যাঁ একটা রেসপেক্ট আর একটা। ঠিক আছে, আজকে আপাতত রইলো।